সুমন। জি স্যার। তোমাকে বলছি সব খবর রাখতে, আর তুমি কি করলে? স্যার আমি জানতাম না। আন্টি, সুমাইয়ার আর মারিয়ার ফোন নাম্বার দিন। আন্টি নম্বর দেওয়ার পর, বাবা, আমার মেয়ের কিছু হবে না তো? আমি থাকতে ওর কিছু হতে পারে আন্টি, আপনি চিন্তা করবেন না। আপনি থাকেন, আমি যাই, আর চিন্তা করবেন না। সুমন, পুলিশকে বলে ওদের লোকেশন ট্রেস করো। জি স্যার। আমরা গিয়ে গাড়িতে বসলাম। অনেকক্ষণ পর সুমন এসে বলল, স্যার লোকেশন তো প্লাস প্লাস এই জায়গায় বলছে। তাহলে অপেক্ষা কার জন্য করো, তাড়াতাড়ি চলো। দেখতে দেখতে আমরা একটা জঙ্গলের ভিতরে চলে এলাম। স্যার গাড়িতে আর ভিতরে যাবেন না। আর কত দূর? এই তো একটু সামনে। চলো চলো তাড়াতাড়ি। লোকেশন অনুযায়ী এসে দেখি এখানে কিছুই নেই। এখানে তো কিছুই দেখা যাচ্ছে না সুমন। কিন্তু স্যার লোকেশন তো এখানে দেখুন দেখাচ্ছে। সবাই খোঁজো, এখানে কোথাও আছে ওরা। অনেক খোঁজাখুঁজির পরেও পেলাম না। হঠাৎ একটা আলো চোখে এসে পড়ল। আমিও আলোটার পিছনে পিছনে যেতে লাগলাম, কিন্তু আলোটা একটু সামনে এসে থেমে গেল। সামনে অনেক ঝোপঝাড়। আর সামনে তো যাওয়ার যাবে না স্যার। সামনে ওগুলো হালকা করে সরাতো। আমার মনে হচ্ছে ওখানে কিছু আছে। সুমন আমার কথা মতো সামনে হালকা হাত দিয়ে সরাতেই, স্যার দেখেন দেখেন, এখানে তো সামনে যাওয়ার রাস্তা। আমাদের দেরি করা ঠিক হবে না। আমি রাস্তা দিয়ে ঢুকে দৌড়াতে লাগলাম। সামনে একটা বিশাল বাড়ি দেখতে পেলাম। স্যার আমরা কি আক্রমণ করে ফেলবো? আমার এখানে লোক অনেক কম, আমাদের তুলনায় মনে হচ্ছে ওদের লোক বেশি। তুমি পুলিশকে আসতে বলো। স্যার পুলিশ আসছে তো। আমি ভিতরে যাচ্ছি। ভিতরে সবকিছু বুঝে যখন বলবো আমি অ্যাটাক করতে, তখন অ্যাটাক করবে। কিন্তু আপনার কিছু হয়ে গেলে স্যার? আমার কিছু হবে না, চিন্তা করো না। আর আমি যদি মারাও যাই তাহলে তুমি কাউকে ছাড়বে না। আর সুমাইয়ার যাতে কিছু না হয় মনে রেখো। জি স্যার। আর তোমরা লুকিয়ে পড়ো। আমি ভিতরে গেলে হয়তো ওরা তোমাকে খুঁজতে পারে। আর আমার সাথে ক্যামেরা আছে, চিন্তা করো না। আমি দরজা খুলে ভিতরে গেলাম। দেখি সুমাইয়ার মুখ দিয়ে রক্ত পড়ছে, আর মারিয়ার হাতে একটা রড, আর তার বাবা ভাই পাশে দাঁড়িয়ে আছে। আরে লাদেন সাহেব যে, এতদিন পর আপনাকে দেখে খুব ভালো লাগছে। সুমাইয়া কোনো কথা বলতে পারছে না। দেখে মনে হচ্ছে ওকে অনেক অত্যাচার করছে। তুই এভাবে বেইমানি করতে পারলি? এই সব খেলাটাই তো আমি খেললাম। সেদিন তোরে ইচ্ছে করে সব কিছু বললাম, কেন জানিস? যাতে তুই রেকর্ড করতে পারিস। আর তুই সময়ের সাথে থাকলে আমি কিছুই করতে পারবো না। তাই আমি আর আমার মেয়ে মিলে এই খেলাটা খেললাম। কেমন হলো? প্লিজ মারিয়া, তুই সুমাইয়াকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি ও আর কোনো নির্বাচন করবে না। তোর কি মনে হয় এত কষ্ট করে এখানে আনছি কি মাপ করার জন্য? তবে এখন মেরে খুব মজা পাবো। সাথে প্রেমিক পুরুষ আছে। আর তুই এত চালাক, আমি জানি এখানে তুই এসেই পড়বি। আমাকে তুই চিনিস না রে মারিয়া, আমি কি করতে পারি তোর ধারণা নেই। আরে চুং চাং চুং। বাবা ইয়াং ছুংছা। কি খবর চায়নাম্যান? মরার জন্য তো রেডি হয়ে আসছো? প্লিজ তোমরা সুমাইয়াকে ছেড়ে দাও। যা করার আমার সাথে করো। তোর জন্য শুধু এই মেয়েকে মারতে পারি নাই, নইলে অনেক আগে মেরে ফেলতাম। আজকে দেখ, তোর চোখের সামনেই এই মেয়েকে মেরে ফেলবো। আমি কোনোদিন চাই না আমার জন্য কাউকে অপরাধী করতে। সবসময় চাই পারলে আমি মারা যাব, তাও অন্য কারোর ওপর কোনো দোষ চাপিয়ে দেব না। আর আমার লোকদের ওপরেও না। আমার জন্য ওরা দোষী হবে এটা আমি কখনোই চাই না। যদি তোরা সবাই বাঁচতে চাস তাহলে এই মেয়েকে ছেড়ে দে। কি রে, তোর তো সাহস কম না? তোরে তো মারিয়া, তোর সাথে কয়েকটা কথা বলতে চাই। একটু পর তো মারাই যাবি। আচ্ছা বল, কি বলতে চাস? সুমাইয়ার সাথে তুই অনেকদিন কাজ করলি, কিন্তু ওর ওপর কি তোর একটুও মায়া লাগলো না? আমার ভেতরে শুধু বাবার দেওয়া রাগ আছে, আর কিছুই নাই। আমার মেসেঞ্জারে পরিটা কি তুই ছিলি? আমি তোর কাছে বিশ্বাস অর্জন করে তবে ফাঁদে ফেলে মারতে চাইছিলাম, কিন্তু তুই শালা অনেক চালাক। তোরে ফাঁদে ফেলা এত সহজ না। তুই যে কত বড় নিমকহারাম তা আমি এখন বুঝতেই পারছি। এত বিশ্বাস করতাম আমি তোরে, আর তুই আমার কথা না হয় বাদ দিলাম। একবার এই মেয়েটার ওপর চেয়ে দেখতো কি করছিস। মেরে মেরে ওকে শেষ করে ফেললি। আমার কি হবে রে ওকে ছাড়া? আমি তো বাঁচতে পারবো না।
তোর ভালোবাসা তোর কাছে রাখ, এত ভালোবাসা দেখার সময় আমার নাই। ওই ওকে মেরে ফেল। আমাকে দেখিয়ে মারিয়া, ওকে মেরো না। সুমাইয়ার কথা শুনে আমার কান্না এসে গেল। কষ্টে কথাটা বলতে পারছি না। বহুত খেলা দেখেছি তোর, আর না। শরীর থেকে গেঞ্জিটা খুলে ফেললাম। এক পা যদি এখান থেকে কেউ যাস তাহলে এই বোমটা ফাটিয়ে দেব। আমার বুকে আগে থেকে একটা বোম নিয়ে এসেছি। আমি জানি এমন কিছু হতেও পারে। বুক থেকে বোমাটা হাতে নিতে নিতে মারিয়াকে বললাম, এই না না, এমন করিস না, তাহলে তুই সহ আমরা সবাই মারা যাব। সুমন বলে জোরে ডাক দিলাম। জি স্যার, সব কিছু রেডি। ওদেরকে আমরা মেরে ফেলবো। সবাই বাইরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের কাউকে বাঁচিয়ে রাখতে চাই না আমি। তুমি এখান থেকে সুমাইয়াকে নিয়ে যাও। না স্যার, আমি এমন হতে দিতে পারি না। এটা হলে আপনি মারা যেতে পারেন। আমার জীবন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, শুধু আমার আম্মুকে একটু দেখে রাখো। স্যার, এমন করবেন না প্লিজ। আমার হুকুম মানো, যা বলছি তাই করো। সুমাইয়াকে নিয়ে যাও। সুমন গিয়ে সুমাইয়ার বাঁধনগুলো খুলে নিয়ে যাচ্ছে। সুমাইয়ার চোখ দিয়ে পানি পড়ছে। হালকা জোর করে আমার কাছ দিয়ে যখন যাবে আমাকে জড়িয়ে ধরল। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এখন করিও না। আমার কপালে হয়তো এমনই লেখা ছিল। আমি আর তোমাকে মিথ্যা কথা বলতে চাই না। একটা মিথ্যা কথা বলার জন্য আজকে আমি তোমার থেকে অনেক দূরে। আর না, সুমন নিয়ে যাও, আর দরজাটা বন্ধ করে দিও বাইরের থেকে। এমনটা করতে পারো না তুমি। স্যার, এমনটা করবেন না। ওদের পুলিশদের হাতে তুলে দেন। এখান থেকে দূরে চলে যাও, যা বলছি তাই করো। সুমন বাহিরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দেখ, তুই যা বলবি আমরা তাই করব। বোমটা ফাটাস না। তোদের মতো ময়লা আবর্জনা দেশের জন্য ক্ষতিকর। লাদেন প্লিজ প্লিজ, এমন করিস না, আমি না তোর বান্ধবী। যদি আমার বান্ধবী হতি তাহলে আজকে তুই আর সুমাইয়াকে মারতি না। মারিয়া আমার কথা শোনার সাথে সাথে গুলিটা বের করে আমার বুক বরাবর দুটো গুলি করে দিল। এখন মারবি না আমাদের? সত্যি তুই একটা নিমুখ খারাপ বলেই বোমটা দূরে ফেলে দিয়ে হাত থেকে ফোন টিপ দিয়ে আমি লাফ দিয়ে কোথায় পড়লাম মনে নেই। শুধু দেখছি বড় একটা আগুন জ্বলল। সুমন সুমাইয়াকে গাড়িতে রেখে যেই দৌড় দিয়ে দেখবে। আমাকেও নিয়ে চলো, ওর কিছু হয় নাই তো? ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ম্যাম, আপনি চিন্তা করবেন না বলে দৌড় দিয়ে খুঁজতে লাগলো। সুমন যেই দিকেই তাকায় সেদিকে শুধু মৃত লাশ আর লাশ। এত লাশের ভিতরে আমাকে খুঁজে পাচ্ছে না। এই সবাই ভালো করে খুঁজে দেখো। স্যার, পেয়েছি, এদিকে দেখুন। স্যারের তো শ্বাস প্রশ্বাস কোনো কিছুই চলছে না। সুমন আমার মুখে হাত দিয়ে। না, এমন হতে পারে না। তাহলে কি আমাদের স্যার মারা গেছে? না না, স্যার মারা যেতে পারে না। এই তোমরা দেখো কি, তাড়াতাড়ি ভাইকে হাসপাতালে নিয়ে চলো। সুমন আমাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালো। আর দেখি সুমাইয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। আজকে আমাদের জন্য এমন হয়েছে, স্যারকে কতবার বলছি আমরা আছি, আপনি শুধু হুকুম দিবেন। কিন্তু আমাদের ভালোর জন্য স্যার নিজের জীবন দিয়েছেন। ভাইয়া, আমি মিলিককে বলবো হাসপাতালে আসতে। এই তুই পাগল হলি? ভাবিকে বললে ভাবি এসে পাগলামো করবে। এর থেকে আগে থেকে হাসপাতালে নিয়ে গিয়ে কি হয় পরে সবাইকে বলা যাবে। আর ওই লাশগুলো কি করবি? ওদের বলছে সব কয়টা থানাতে নিয়ে যেতে। দেখতে দেখতে হাসপাতালে চলে আসলো। এক এক করে গাড়ি থেকে দুজনকে নামানো হলো। ডাক্তার, ডাক্তার! সুমনের চিৎকার শুনে একসাথে দুইজন ডাক্তার বের হয়ে আসলো। কি হয়েছে, এভাবে হসপিটালে চেঁচামেচি করছেন কেন? ডাক্তার, আমার ভাইকে বাঁচান, ওর কিছু যাতে না হয়। আমাকে দেখিয়ে। ও মাই গড, ম্যাম এর কি হয়েছে? এই সবাই ম্যামকে ভিতরে নিয়ে যাও, আর সব ডক্টরকে এক হতে বলো। আমি বলছি আমার ভাইকে একটু দেখুন, নইলে ও বাঁচবে না। আপনার ভাইয়ের থেকে আমাদের ম্যামকে চিকিৎসা করা অনেক জরুরি। উনি ওনার ম্যাম আমার ভাইকে ভালোবাসে, আর আপনারা ওকে আগে চিকিৎসা করেন। চিকিৎসা করানোর জন্য মিথ্যা কথা বলেন?
এখানে আপনার ভাইয়ের কোনো চিকিৎসা হবে না, অন্য কোথাও নিয়ে যান। আজকে সারাদিন ম্যামকে আমাদের দেখতে হবে। আমি একজন পুলিশ অফিসার, আমার কথা কি মানবেন না? আমি বলছি ওনাকে আগে আপনারা দেখুন, আর ম্যামের কিছু হবে না, উনি অনেকটা ভালো আছে। সরি, আপনার কথা মানতে পারলাম না। পারলে অপেক্ষা করুন, ম্যামকে আগে আমাদের বাঁচাতে হবে। এই সবাই চলো। বলে সব ডাক্তার চলে গেল। এখানে বড় লোকদের দাম বেশি, তাড়াতাড়ি অন্য হাসপাতালে চলো, নইলে আবার সমস্যা হতে পারে। আবার আমাকে পাশের হাসপাতাল নিয়ে যাওয়া হলো। কি হয়েছে ওনার? এভাবে দৌড়ে আসছেন কেন? প্লিজ ডাক্তার দেখেন, আমার ভাই কথা বলছে না, ওনাকে একটু দেখেন। আরে ওনার তো শ্বাস প্রশ্বাস চলছে না, আর আমরা আর কি করব? মৃত্যুর রোগের কি আর চিকিৎসা করা যেতে পারে? প্লিজ ডাক্তার এমন কথা বলবেন না, আমার ভাই মারা যেতে পারে না, আমার বিশ্বাস, আপনি একটু দেখুন না। কি করছেন? থামেন, আমরা দেখছি। বলে আমাকে জরুরি বিভাগে ঢোকানো হলো। ওই ডাক্তারগুলোকে আমি ছাড়বো না। কি করবি বল ভাইয়া, আমার পুলিশের পোশাক কেউ দাম দিল না। বাবিকে এখন হাসপাতালে আসতে বলো, তবে বলবি হালকা সমস্যা হয়েছে। ডাক্তাররা সবাই মিলে সুমাইয়াকে চিকিৎসা করছে। একজন নার্সকে বলল, ওনার মাকে কি খবর দেয়া হয়েছে? জি স্যার, উনি প্রায় এসে গেছেন। কিছুক্ষণ পর সুমাইয়ার জ্ঞান ফিরল। ম্যাম, এখন আপনি কেমন আছেন? এই তো অনেকটাই ভালো ফিল করছি। মারে, তোকে নিয়ে আমার খুব চিন্তা ছিল। যাক, তোর কিছু হয়নি। আমো আমো, লাদেন লাদেন কই? আমি কি জানি, আমাকে তো শুধু বলেছে তুই এই হাসপাতালে আসিস। ডাক্তার, লাদেন কই? আবার লাদেন কই? ম্যাম, এই লাদেনটা আবার কে? আমাকে যারা নিয়ে আসছে ওদের সাথে আরেকজন রোগী ছিল না? একজন ছেলে ছিল, দূর থেকে দেখে বুঝলাম ছেলেটা বাঁচতে পারবে না। আর বিশেষ করে আপনি এই হসপিটালে আসছেন, অন্য রোগীকে কিভাবে রাখি বলেন? তাই বলেছি অন্য হসপিটালে নিয়ে যেতে, মনে হয় তাই করেছে ওরা। এ হতে পারে না, লাদেনের যদি কিছু হয় কাউকে ছাড়বো না আমি। আপনাদের উচিত ছিল আমার আগে ওকে চিকিৎসা করা। আমি 20 মিনিট সময় দিলাম, এই সময়ের ভিতরে লাদেনকে এখানে এনে চিকিৎসা করবেন। ও যদি না বাঁচে কাউকে ছাড়বো না আমি। আপনাদের সাহস কি করে হয় ওকে অন্য হাসপাতালে পাঠানোর? ও শুধু আমার ভালোবাসা না, ও আমার স্বামী। ম্যাম, আপনি শান্ত হন, আমরা দেখছি, মনে হয় আশেপাশে কোনো হসপিটালে আছে। কোনো কথাই আমি শুনতে চাই না। ওকে কোথা থেকে এখানে আনবেন আমি বলতে পারি না, তাড়াতাড়ি করেন। জি ম্যাম। বলে সব ডাক্তার আমাকে খুঁজতে বের হয়ে গেল। শান্ত হ রে মা। কিভাবে শান্ত হব বলো মা? ও নিজের বুকে বোমা বেঁধে ওদের সহ ও ভিতরে ছিল। জানি না ও এখন কেমন আছে। জানো মা, আমাকে যখন লাদেনের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল আমি ওকে বলতে চাইছিলাম, মরতে যদি হয় তাহলে দুজন একসাথে মরবো, কিন্তু আমি কথাটাও বলতে পারলাম না। আমি ওকে অনেক ভালোবাসি আম্মু, ও বাঁচবে তো? চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। দীর্ঘ 1 ঘন্টা পর ডাক্তার রুম থেকে বাহির হলো। ডাক্তার, আমার ভাই ভালো আছে তো? ওর কিছু হয় নাই তো? একটা বিষয় খুব অবাক লাগছে জানেন, আমি মনে করেছিলাম ওর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা সবাই ওকে দেখে বলেছি মারা গেছে, কিন্তু যখন চিকিৎসা করি তখন দেখি ওর ভেতরে 100 ভাগের মধ্যে 10 ভাগ শ্বাস প্রশ্বাস চলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার এই ডক্টরি জীবনে আজকে প্রথম দেখলাম, ওই কথাই আছে না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে সে সমুদ্রের তলাতেও বেঁচে থাকতে পারে, আর যাকে মারতে চায় সে গাছের উপরে উঠে বাঁচতে পারে না। আমার ভাই বাঁচবে তো? বাঁচার সম্ভাবনা এখন একটু হলেও হয়েছে, আর আমরা আমাদের চিকিৎসা করে যাব। যদি 90 ভাগ শ্বাস প্রশ্বাস চলে তবে হয়তো বেঁচে যেতে পারে, আর বাকিটা আল্লাহর হাতে। এই বলে ডাক্তার চলে গেল। আমি বলছি না ভাইয়া বাঁচবে, দেখলি? একটা বিষয় আসলেই অবাক করে, কেউ এখানে বাঁচে নাই, কিন্তু ভাইয়া কিভাবে যে বাঁচলো বুঝলাম না। একটু পর আম্মু আর মিলি এসে গেল। আমার ভাই কই? আরে তুমি আসছো, চিন্তা করিও না, ভাইয়া এখন অনেক ভালো আছে। আমার ছেলের কি হয়েছে বাবা? এই তো আন্টি, গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। আমি ওরে কতবার বলছি দেখে শুনে রাস্তাঘাটে চলাফেরা করবি। আম্মু, আপনি চিন্তা করবেন না, ভাইয়ার কিছু হবে না। তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগেই। সুমন বলছো? মিথ্যা কথা বলল।
সত্যি কথা বললে মিলি কান্না করবে। ভাইয়া ওই হাসপাতাল ডাক্তার এই হাসপাতালে আসলো কেন? আমি কি বলবো, নাকি ম্যাম পাঠাইছে? বুঝতে পারছি ম্যাম পাঠাইছে। ডাক্তার গিয়ে এই হাসপাতালের ডাক্তারের রুমে গেল। কিছুক্ষণ পর সব ডাক্তার মিলে বাহিরে আসলো। এখান থেকে রোগীকে আমাদের হসপিটালে নিয়ে যান প্লিজ। না, আমার বাইকে এখান থেকে কোথাও নিয়ে যেতে দিবে না, এখানেই চিকিৎসা করব। আপনারই তো ওকে হাসপাতাল থেকে বের করে দিয়েছেন। প্লিজ এমনটা বলবেন না, তাহলে আমাদের চাকরি চলে যাবে। এমনি ম্যাম আমাদের ওপর অনেক রেগে আছে। আমাদের আগেই বলছে ম্যাম আমার ভাইকে ভালোবাসাটাও আপনি বুঝেন নাই, তো আমরা আর কি করতে পারি? এখন আপনার পায়ে পড়ব। আমরা আগে জানতাম না যে ম্যাম ওনাকে ভালোবাসে। বাহিরে গাড়ি আছে, আপনারা যান, আমরা রোগীকে নিয়ে আসছি। আপনারা যখন যা বলবেন আমরা কি তখন তাই করবো নাকি? বাদ দে তো ভাই, চল। আর দেখবেন এখন যেন আর কিছু না হয়। আপনাদের চিন্তা করতে হবে না, সব কিছু আমরা দেখছি। আপনার ভাইয়ের কিছু হতে দিব না, এটা আপনাদের চিন্তা করতে হবে না। কি হয়েছে আমার ভাইয়ের? তুমি বললে না তো। পরে বলবো, এখন চলো। কই যাব? সব পরে বুঝিয়ে বলবো, এখন চলেন ভাবি। আম্মু আর মিলিকে আগের হাসপাতালে নিয়ে আসলো, আর আমাকে নিয়ে ডাক্তাররা আসছে। হাসপাতালে এসে সবাই বসে আছে। ভাবি এখানে সুমাইয়া ম্যামও আছে, দেখে আসেন। না, যাব না, ভাই নিষেধ আছে। আরে তুমি যাও তো, কিছু হবে না, আমি দেখবো নি। মিলি আর আম্মু মিলে সুমাইয়াকে দেখতে গেল। কেমন আছেন ম্যাম? মেরি, তোমার ভাই এখন কেমন আছে? এখনো বলতে পারছি না, তবে ডাক্তার বলেছে ভালো আছে। কি খবর বোন, তুমি কেমন আছো? এই তো ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই সব কিছু আমার জন্য হয়েছে জানো মিলি, তোমার ভাই আমাকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিয়েছে। কি হয়েছে ম্যাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো। সব বলার পর আপনি অনেক খারাপ একটা মেয়ে। আপনার জন্য আমার ভাই কি না করেছে, আর সেই দিন আপনার বাবা মারা গেছে দেখে আমার ভাইকে অপমান করে বের করে দিয়েছেন। কই আজকে আপনার আপন মানুষ কেউ তো আপনার পাশে গেল না, শেষে তো আমার ভাইকেই পেলেন। মিলি, এইভাবে কারোর সাথে কথা বলতে নেই, জানো না তুমি? ওকে বলতে দেন, সব দোষ আমার, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও মিলি। আমার কাছে মাপ চেয়ে কী করবেন? ভাইয়ের কাছে মাপ চান। আজকে আমার ভাইয়ের যদি কিছু হয়ে যেত তাহলে আমরা কিভাবে বাঁচতাম বলেন? ম্যাম বলেন। ম্যাম আমরা আমাদের চেষ্টা করছি, বাকিটা ওপরওয়ালার হাতে। যদি 12 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে তাহলে সরি। আমরা ওনার শ্বাস প্রশ্বাস 10 থেকে 30 ভাগে আনতে পারছি, এখন আমরা আর কিছু করতে পারবো না। আমার সিটটা ওর পাশে দেন, আমি এখানে থাকবো না, ওর পাশে থাকতে চাই। কিন্তু ম্যাম আপনার শরীরটা অনেক খারাপ, আপনাকে দেওয়া যাবে না। আর ওই রোগীর অবস্থা জটিল, যদি কিছু হয়ে যায় তাহলে হয়তো আপনি দায়ী থাকতে পারেন। না, ওর কিচ্ছু হবে না, আমার পুরো বিশ্বাস আছে। আর আপনাকে যা করতে বলছি তাই করেন। কিন্তু ম্যাম ওনাকে কোনো রকম ডিস্টার্ব করতে পারবেন না, নইলে রোগীর আরও সমস্যা হয়ে যাবে। সুমাইয়াকে আমার পাশে যখন নিয়ে যাবে, আপনারা চলে যান, আমি আছি, ওর কিচ্ছু হবে না। এমনি আপনারা অনেক কষ্ট করেছেন। না ম্যাম, থাকি। আর ম্যাম আপনি এখন কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, একটু ভালো। কিন্তু এই পুলিশকে তো চিনতে পারছি না। ওই সেখানে দেখছি, এখানেও আছে। ম্যাম ও আমার স্বামী। খুব দুঃখ পেলাম তোমার কথা শুনে। মিলি, তোমার বিয়ে হয়ে গেছে আর আমাকে দাওয়াত দিলে না? তখন তো আপনি আমাদের উপর রেগেছিলেন। আচ্ছা তোমরা চলে যাও, আমি ওর পাশে আছি। না, আপনি এমনি অনেক অসুস্থ, আপনাকে রেখে আমরা যেতে পারবো না। সুমাইয়াকে আমার পাশে একটা সিট দেওয়া হলো। ম্যাম ওর খেয়াল রাখবেন, আর হাত পা অথবা যাই কিছু নড়াচড়া করে না কেন আমাদের তাড়াতাড়ি খবর দিবেন। ডাক্তার চলে যাওয়ার পর সুমাইয়া এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আজ অনেক দিন পর ওকে দেখতে পাচ্ছি, মন ভরে। কিভাবে পারলে আমাকে ছেড়ে একা থাকতে? একটুও কষ্ট হয় নাই তোমার? আমি তো তোমার কারণে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। সেই 1 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি। একবার ফিরে আসো না, কথা দিচ্ছি, তোমাকে আর কখনো অবিশ্বাস করবো না।
এগুলো চিন্তা করছে আর সুমাইয়ার চোখ দিয়ে পানি পড়ছে। সুমাইয়া চোখের পানি মুছে আমার কপালে একটা চুমু দিল। তাড়াতাড়ি তোমার জ্ঞান ফিরবে, আমার বিশ্বাস আছে। আমার ভালোবাসা খাঁটি ছিল, আমি জানি তোমার কিচ্ছু হতে পারে না। অনেক অনেক ভালোবাসি তোমাকে। এই, তোমাকে কতবার বলছি কোনো ঝামেলায় জড়াতে না। জানো, আজকে আমার অফিসে দরকারি একটা কাজ ছিল, সেই কাজ ফেলে তোমার কাছে আসতে হলো। ভাবি, ওকে কিছু বলবেন না, সব দোষ আমার। আমি পাগল হয়ে ওকে টেনে নিয়ে গেছি, নইলে এইসব হতো না। আমি কি ছিলাম না? আমাকে বলতে, আমি সব কিছু রেডি করে দিতাম। সরি ভাবি। আমি বসে বসে ওদের কথা শুনছি। কি হলো, তুমি কথা বলছো না কেন? এত বড় অপরাধ করে ফেলেছি, কি করে তোমার সাথে কথা বলি? মজা করো আমার সাথে। তো কি করব, আমার থেকে তোমার অফিসের কাজ বড় হয়ে গেল। যাও কাজ করো, না করেছে খেয়ে। এই যে দেখো, আমি বলছি, তোমার থেকে আমার অফিসের কাজ বড় হয়ে গেলে রাগ করো কেন? এই, আমাকে এখানে নামিয়ে দাও, তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। আচ্ছা বাবা, সরি। তোমার সরি দিয়ে আমি কি করব? ড্রাইভার, গাড়ি থামাও। বলছি তো সরি। আমি গাড়ি থেকে নেমে গেলাম। ফাহিম আমার পিছনে পিছনে আসলো, আর সুমাইয়া গাড়ি নিয়ে অফিসে চলে গেল। মনে হয় সত্যি সত্যি কোনো দরকারি কাজ পড়ে আছে, নইলে আমার পিছনে পিছনে আসতো। আল্লাহ দেন, এইটা কি করলি? কি করেছি? বাবির সাথে রাগ না করেও পারতি। মাঝে মাঝে একটু শিক্ষা দিতে হয়, এসব তুই বুঝবি না। যাক বাবা, আমার লাইন তাহলে পরিষ্কার, কোনো ভেজাল নাই। বাবি বলছে তাহলে তো বিয়ে হবেই। ফোন নাম্বার আনছিস? ফোন নাম্বার কিভাবে নেব বল, কথাই তো বলতে পারলাম না। ওর সাথে ভালো করে। দাঁড়া, আমি পরে সব ব্যবস্থা করছি। আচ্ছা, এখন বাসায় চল, অনেক বেলা হয়ে গেছে। এই শহরের মানুষগুলো খুব ভালো রে। ভালো? তুই কয়দিন ছিলি এই শহরে? এই তো 6 মাস। খুব হাসি পায় তোর কথা শুনে, জানিস? কেন কেন? এই শহরে থেকে শহরের মানুষগুলোকেই তুই আজও চিনতে পারলি না। তুই মাঝে মাঝে কি যে বলিস তা আমি কিছুই বুঝি না। আমার জায়গায় তুই থাকলে হয়তো এতদিনে আত্মহত্যা করতি। কেন রে, তোর তো শান্তি মন্ত্রীকে বিয়ে করবি। বাদ দে, আর কথা বলতে ইচ্ছে করছে না। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো মিনিট ডাকে। এই, কেন ঘুম থেকে ডেকে তুললি? বল, পারবো না যেতে। বল, আসছি। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে। কই যাস? তুই শুয়ে থাক, আমি একটু তোর ভাবির সাথে কথা বলে আসি। আমার ব্যবস্থা করে দে, আমি একটু কথা বলি। দেখছি কি করা যায়। আমি সুমাইয়ার রুমে গিয়ে দেখি বসে আছে। আমাকে দেখে জড়িয়ে ধরলো। তুমি ওই সময় আমাকে ফেলে রেখে চলে গেলে কেন? তো কি করব বলেন? তুমি ওই সময় আমার বন্ধুর সামনে কি বলছো? এই বাবা, সরি, আর কোনো দিন তোমাকে কিছুই বলবো না। আমি কখনো তোমার উপর রাগ করি না। তুমি আমার সাথে যেমন ব্যবহার করো, মন চাই তোমাকে ফেলে চলে যাই। আমি কিন্তু এখন সত্যি সত্যি কান্না করে দিব। তুমি তো জানো আমার রাগ কেমন, তাই বলে তুমি তোমার বউকে কন্ট্রোল করবে না? সেটা তো বিয়ের পর। এখন তোমাকে কিছু বললে তোমার বডিগার্ড আমাকে মারতে চাইবে। তোমাকে মারার সাহস কার আছে বলো? তুমি একমাত্র সুমাইয়ার জামাই। এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। আমি বুঝি কম ভালোবাসি তোমাকে? জানো বেবি, তোমাকে দেখলে আমার ভিতরে রাগটা কোথায় জানি চলে যায়। আমিও তো তোমার একমাত্র ঔষধ। মাঝে মাঝে মনটা কি চায় জানো? তোমাকে নিয়ে দূর আকাশে কোথাও চলে যায়, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। আমরা দুইজন যদি ঠিক থাকি তাহলে আমাদের কোথাও যেতে হবে না। বিয়ের পর তোমাকে আমি কোনো কাজ করতে দেব না, দরকার পড়লে আমি সব কাজ করব। লাভ ইউ বাবুটা, অনেক অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু এই ভালোবাসা দেখাতে পারি না তোমাকে। আমি জানি তো তুমি আমাকে কেমন ভালোবাসো। আচ্ছা, আমরা বিয়ের পর গ্রামে যাব না? আমি গ্রামে গেলে অনেক ঝামেলা হবে। আগে তোমাকে আর মারিয়াকে দিয়ে সবকিছু সমাধান করে পরে যাব।
তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না। আবার বড় গ্রামে যেতে। আচ্ছা, সেই সব কথা পরে হবে। কখন তুমি অফিস থেকে এলে? এই তো মাত্র। ফ্রেশও হও নাই? না, তুমি রাগ করছো, তাই আগে তোমাকে ঠান্ডা করছি। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি বসে বসে ফোন টিপি। কোথায় কিন্তু যাবে না। আচ্ছা যাও। সুমাইয়া বাথরুমে চলে গেল। আমি বসে বসে গান শুনতে লাগলাম। আজকে নিজের ভেতরেই কেমন জানি খুশি খুশি একটা ভাব লাগছে। কিছুক্ষণ পর সুমাইয়া বাথরুম থেকে বেরিয়ে এলো। সুমাইয়াকে এখন অনেক সুন্দর লাগছে। একটা গেঞ্জি পরছে। এই, এটা কি পরলে? কেন বাবু, আমাকে ভালো লাগছে না? অনেক ভালো লাগছে, কিন্তু এসব পরে কি মানুষকে দেখাতে চাও? এই, তোমার কি মাথা খারাপ? এই পোশাক তো যখন আমি রুমে একা থাকি তখন পরি। তাহলে আমার সামনে পরলে কেন? তুমি তো আমার স্বামী, তোমার সামনে পরাই চাই। আমি এখানে থাকলে তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, পরে উল্টোপাল্টা সবকিছু করে ফেলবো। ভাই আমি গেলাম। এই দাঁড়াও দাঁড়াও। আমি দৌড়ে বেরিয়ে গেলাম। সুমাইয়াকে যে এত সুন্দরী লাগছিল তা বলে বোঝাতে পারবো না। আরে লাদেন, দৌড়ে কোথায় যাস? দৌড়ে পালাই। কেন, কি হয়েছে যে ম্যামের রুম থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিস? এসব তুই বুঝবি না। এখন এই মেয়েটার নাম্বারের ব্যবস্থা কর। আমি পারবো না, পারলে তুই কর। আজকে দেখলি তো ওরা আমাদের মারতে চাইছিল। মারার কাজ করলে তো মারবেই। আর বলিস না, সব দোষ ওই ফাহিম শালার। আমাকে টেনে ভিতরে নিয়ে গেছে। আমি তো আগেই বলছি ও একটা মগা। কি রে, তুই সেই প্রথম থেকেই আমার বন্ধুকে মগা বলছিস? আরে ওর কিছু বুদ্ধি শুদ্ধি নাই। তোরে কইছে। আচ্ছা, তোর বিয়েটা কবে খাবো? আগে তো তোরটা খাই, পরে না হয় আমারটা খাইস। আচ্ছা, তোর প্রেম কেমন চলছে? খুব ভালো, তবে ওকে সময় দিতে পারি না রে, কাজের জন্য। আগে তোর সবকিছু ঠিক রেখে কাজ করবি, নইলে সবকিছুই শেষ হয়ে যাবে। রে, ঠিকই বললি। তবে তোর বিয়ে উপলক্ষে কয়েকদিন ছুটি পাবো মনে হয়। ছুটির পর আবার দেখিস রুম রেট করে ফেলিস না। আমি তো আর তোর মতো লুচ্চা না। আমি কই লুচ্চামি করলাম? দেখা তুই। কানার তো মনে মনেই জানা, তোর আজাইরা কথা শোনার মতো সময় নেই আমার। যা এখান থেকে, আমার অনেক কাজ আছে। তোর আর তোর ম্যাডামের কাজ জীবনেও শেষ হবে না। ম্যাম তো সব কিছু করে তোর জন্য। ম্যামের টাকা থাকলে সব তো তোকেই দিবে নাকি? আমি তো বলছি আমার টাকা দরকার নেই। জীবনে সুখ না থাকলে টাকা দিয়ে কি করব বল? টাকা দিয়ে কি আর সুখ কেনা যায়? এই শহরে টাকা দিয়ে সুখ কেনা বেচা হয়, তবে সেটা অন্য কারোর কাছে হতে পারে, আমার কাছে না। দেখাই যাবে, সময় তো এখনো শেষ হয় নাই। আচ্ছা যাই, তুই কাজ কর। দেখতে দেখতে 6 দিন চলে গেল। আগামীকাল আমার বিয়ে। লাদেন, কালকে তো তোর বিয়ে। কাছের মানুষকে থাকলে আসতে বল। আমার কাছে মানুষ একমাত্র তুই, আর কেউ নাই। তবে একজন আঙ্কেল ছিল, বলতাম বিয়েতে আসতে, তবে উনি এই বিয়েতে আসলে খুব কষ্ট পাবেন। বিয়েতে আসে সবাই মজা করার জন্য, আর তুই বলিস কষ্ট পাবে? বুঝলাম না। কিছু কিছু কথা মনের ভিতরে চাপা পড়ে আছে, সেগুলো ভিতর থেকে না বের করাই উত্তম। আচ্ছা, আমি একটু বাইরে যাব ওর সাথে ঘুরতে। কে সাদিয়া? কিন্তু ওর ফোন নাম্বার তো তোর কাছেই নাই। আম্মুর কাছ থেকে নিয়েছি, আর বলছে বিয়ে হবে 3 মাস পর, আর আমাকে নাকি কোনো একটা কোম্পানির চাকরি দেবে। তাহলে তো খুব ভালো, তোর আর গ্রামে যেতে হবে না। গ্রামে আর ভালো লাগে না। আমি যদি পারতাম সারা জীবন গ্রামে পড়ে থাকতাম, এই শহরে আর আসতাম না। আচ্ছা তুই যা, আর এই নে, এখানে 5,000 টাকা আছে, এনজয় কর। এমনি তুই আমার কাছে টাকা পাস, আগে টাকাগুলো দেই নাই। আরে যা, যখন তোর হাতে টাকা থাকবে তখন দিস, সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ফাহিম চলে যাওয়ার পর আমি ছাদে চলে গেলাম। আজকের আকাশটা খুব সুন্দর লাগছে, মেঘলা মেঘলা অবস্থা। খুব করে আজকে মিতুর কথা মনে পড়ছে। কেন জানি এখন মনে হচ্ছে আমি মিতুকে ভালোবেসে ফেলেছি।
দূর থেকে কাউকে যে এত ভালোবাসা যায় তা আমি এখন বুঝতে পারছি। কিন্তু এখন আমার এসব চিন্তা করে লাভ আছে? আগামীকাল আমার বিয়ে, সুমাইয়ার হাতে বন্দি হয়ে যাব। কোনো মেয়ের সাথে কথা বলতে হলেই সুমাইয়ার কাছ থেকে আগে অনুমতি নিতে হবে। আচ্ছা, আমার কাছে তো মিতুর ইমো নাম্বার আছে, শেষবারের মতো একটু কল করে দেখব। কি মনে করে যেন মিতু আর ইমুকে কল দিলাম, দিতেই ধরে ফেলল। আমি মিতুর কথা শুনে বুঝতে পারছি ও খুব খুশিতে কথা বলছে বান্ধবীদের সাথে। ওকে আর কষ্ট দিতে চাই না, তাই ফোনটা কেটে দিয়ে অফলাইন হয়ে গেলাম। আসলেই আমি মিতুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন আর বলতে পারবো না। হয়তো সুমাইয়ার সাথেই আমার জুটি লেখা, তাই সুমাইয়ার সাথে আমার বিয়ে হবে। আসলেই সুমাইয়া দেখতে শুনতে খুব ভালো। আমি জানি ও আমার খুব খেয়াল রাখবে। মেয়েটার মনটা অনেক ভালো। ওকে দেখেই যদি অন্য কারোর কাছে চলে যাই, তাহলে সুমাইয়া হয়তো মিতুর মতো কিছু করে ফেলতে পারে। না না, এমন ভুল আর করা যাবে না। তাছাড়া আমি কি সুমাইয়াকে কম ভালোবাসি? হঠাৎ দেখি কে জানি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমি ভয় পেয়ে, কে কে? আরে বাবু, আমি। ও তুমি? কিন্তু তুমি কিভাবে জানলে আমি এখানে? মিলি বলছে, তাই আমি এখানে চলে আসছি। তুমি একা একা এখানে কি করো? এই তো তোমার কথা চিন্তা করি। তাই নাকি? সময়ের সাথে কিছুক্ষণ রোমান্টিক কথা বলে নিচে চলে আসলাম। সকালে রেডি হয়ে জুম্মার নামাজ পড়ে ফাহিমকে নিয়ে তৈরি হয়ে নিচে গেলাম, তবে বরের পোশাকে। আজকে আমাকে অনেক সুন্দর লাগছে। মনে মনে আমি অনেক খুশি। আজকে আমার বিয়ে হতে যাচ্ছে, তবে মন্ত্রীর বিয়ে বলে কথা, অনেক মানুষ আসছে। সব কিছু রেডি করে কাজী আমাকে বলল, বলো বাবা, কবুল। সুমাইয়ার দিকে তাকিয়ে দেখি খুব খুশি। সুমাইয়া চোখের ইশারাতে বলল, তাড়াতাড়ি যেন কবুল বলি। জি কবুল বাবা বলে একটা চিৎকার দিল। আমি তাকিয়ে দেখি আঙ্কেলের বুকে কে জানি একটা গুলি করেছে। মুহূর্তের মধ্যে সবাই দৌড়াদৌড়ি করে চলে গেল। আমি দৌড়ে আঙ্কেলের কাছে গিয়ে দেখি, বাবা আমি আর বাঁচবো না হয়তো, আমার মেয়েটাকে দেখে রাখিও। না বাবা, তোমার কিছু হবে না, এমনিতেই তোমাকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু আঙ্কেল আর কোনো কথা বলে নাই। মৃত্যুর যন্ত্রণা কেমন হয় আজকে আঙ্কেলকে দেখে বুঝতে পারছি। সুমাইয়া আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করছে। মারিয়া, তাড়াতাড়ি দেখো এসব কি করছে। হঠাৎ সুমন কোথা থেকে দৌড়ে এসে বলল, স্যার সব কিছু শেষ হয়ে গেল আমাদের। মেহের বাবাকে মারছে ওই মেহের আর মেহেদির বাড়া করা গুন্ডা। কি? সত্যি ম্যাম। তোমরা তো মেয়র আর ওর ছেলেকে মেরে ফেলেছো, তাহলে ও বেঁচে আছে কিভাবে? আসলে সুমাইয়া হয়েছে কি? আমি কিছু বলার আগে ঠাস ঠাস করে দুটো চড় দিল আমাকে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আসলেই রাস্তার কুকুর রাস্তায় মানায়, কোনো রাজপ্রাসাদে না। তোকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। আমার সাথে মিথ্যে কথা বলা, তোর জন্য আমার বাবা আজকে মারা গেছে। তুই এখান থেকে চলে যা। আর মারিয়া, তোরে আমি কত বিশ্বাস করতাম, আর তুই কি না আমার সাথে মিথ্যে কথা বললি। ম্যাম, এসব কথা বলতে লাদেন আমাকে বলেছে। ও বলেছে আপনাকে আমি যেন মিথ্যা কথা বলি। তোরে আমি কি বলছি, এখান থেকে চলে যা, নইলে আমি তোরে গুলি করে মেরে ফেলবো। আমার সাথে কেন মিথ্যে বললি? তোর কারণে আজকে আমার বাবা মারা গেছে। আমার কথাটা তো শোনো। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই এখান থেকে যাবি নাকি আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করব? আমি একটা হাসি দিয়ে, তার করতে হবে না, ভালো থেকো, চলে যাচ্ছি। মিলি আম্মুকে নিয়ে, এই ফাহিম চল। আজকে নিজের ভেতরটা কেমন করে জানি আগুন জ্বলছে। যার জন্য এত কিছু করলাম সে বলে আমি নাকি চোর। কি হয়ে গেল বন্ধু? আমার কপালই ছিল। হঠাৎ দেখি রং নাম্বার থেকে একটা কল এলো। ফোনটা রিসিভ করতেই, কে বলছেন? আরে আমাকে চেনো না? আমি পড়ি। আরে পরিটা কে সেটা তো বলবেন। কষ্টের জীবনের আইডি পড়ি। কেন আমাকে কল দিয়েছেন?
আপনি কিন্তু এখন অসহায়, আপনার সাহায্য দরকার, তাই আমি এখন আপনাকে সাহায্য করতে চাই। দরকার নেই আপনার সাহায্যে। আপনি সব কিছু জানতেন যে আমার বিয়েতে এমন হবে, তাও আপনি আমাকে বললেন না। আমি আপনাকে আগেই বলছি, কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। এখানে আমার কি করার আছে? এখন আমার কাছে আপনি কি চান? সামনে একটা লাল রঙের মাইক্রো আছে, দেখছেন? আছে। ওইটাতে ওঠেন, ও একটা বাসার সামনে নামিয়ে দিবে। মনে করেন এই বাসাটা আমার তরফ থেকে আপনাকে ফ্রিতে দিলাম ভালোবাসা হিসেবে। এখন আমার কোনো সাহায্যের দরকার নেই, সবাই বেঈমান। ফোন রাখেন। আরে আরে, আমার কথাটা তো শোনেন। কোনো কথাই শুনতে চাই না আপনার। আর আপনি আমাকে আর ফোন অথবা SMS দেবেন না বলে ফোন রেখে দিয়েছি। এমনি রাগটা শরীরে অনেক বেশি। আমি একা থাকলে কোনো সমস্যা হতো না, কিন্তু এখানে আমার আম্মু আর বোন আছে। লাদন, এখন কই যাবি? একটা বাসা খুঁজতে হবে, তবে এখান থেকে বহু দূরে। কি করতে চাস বাবা তুই? এখানে থাকলে আমাদের সবাই খুঁজে পাবে। আমাদের খোঁজ খবর যাতে কেউ না পায় সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু কিভাবে, কি করবি? আমি সুমনকে কল দিলাম। জি স্যার, বলুন। তুমি আমার সাথে কাজ করতে চাও নাকি তোমার ম্যামের সাথে? জি স্যার, আমি আপনার সাথে। মেয়েদের সাথে কাজ করলে কোনো স্বাধীনতা পাই না। তাহলে এক কাজ করো, এখান থেকে অনেক দূরে একটা বাসা খুঁজে বের করো। বাসাটা যেন অনেক বড় হয়। জি স্যার, একটু সময় লাগবে। আমার বোন সাথে আছে। জানোই তো আমি এখন কতটা অসহায়। স্যার, আমরা থাকতে আপনি নিজেকে অসহায় বলছেন? 10 মিনিটের ভিতরে আমি আপনাকে ঠিকানা দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। স্যার, এটা আমার কর্তব্য। আজ থেকে তুমি আমার একজন বিশ্বাসী মানুষ হয়ে গেলে। এই বিশ্বাসের অমর্যাদা হতে দেব না স্যার, কোনোদিন। আচ্ছা, বাসার ঠিকানা খুঁজে দাও। দরকার পড়লে আমার সব লোকেদের বলে ঠিকানা বের করো। জি স্যার। বন্ধু, আমার সাথে আয়। সাদিয়াতে বাসায় যেতে বলছে। না রে, তুই যা। আমাকে আবার নতুন করে সবকিছু রেডি করতে হবে। কিন্তু তোদের রেখে একা একা কিভাবে যাই বল? আরে সমস্যা নেই, তুই যা, আর ভালো থাকিস। কিন্তু আরে যা বলছি তো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ভালো থাকিস। ফাহিম চলে গেল। ভাইয়া, এই ছেলে কি তোর বন্ধু? কেন? এই বিপদের দিনে তোরে একা রেখে চলে গেল? এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। বিপদের সময় কেউ পাশে থাকে না, তুই জানিস না? ভাইয়া, কি থেকে কি হয়ে গেল রে? কিছুই তো বুঝলাম না। আমাকে মাফ করে দিস রে বোন। সব দোষ আমার। আমার জন্য আজকে তোদের বাইরে ঘুরতে হচ্ছে। বাবা, এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর ভালো লাগছে না। আমিও একটু অপেক্ষা করো। ভাইয়া, আমার দরকারি জিনিসপত্র তো এখানেই পড়ে আছে। চিন্তা করিস না, পরে এনে দেবো নে। ফোনটা দেখি বাজছে, ফোনটা রিসিভ করে। স্যার, আপনার ফোনে একটা ঠিকানা পাঠিয়ে দিয়েছি, দেখেন। এখান থেকে অনেক দূরে বাসটা, অনেক বড়, আর বাস ভাড়া অনেক লাগবে স্যার। আগে ঠিকানা দাও আর বলো আমি রাজি। আমি গিয়ে যেন সব কিছু রেডি পাই। জি স্যার, হয়ে যাবে। আর তুমি এখন কি করো? জি স্যার, আমি তো এখন বাড়িটা এসে গেছে। তুমি তাহলে এক কাজ করো, আগামীকাল আমার সব লোকেদের নিয়ে 10টায় বাসায় থাকবে। কিন্তু স্যার, ওদের ছুটি তো এখনো শেষ হয় নাই। বলো ছুটি বাতিল করা হয়েছে। ওকে স্যার। স্যার, আমি কি এখন আসবো? না তো, আর দরকার নেই। ওকে স্যার। ফোন রেখে দিয়ে, কি খবর বাবা, বাসা পেলি? আম্মু, এখান থেকে অনেক দূরে। তোমরা এখানে দাঁড়াও, দেখি কি দিয়ে যাওয়া যায়। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, তাই একটা মাইক্রো নিলাম। আম্মু উঠে পড়ো। আম্মু আর মিলি মাইক্রোতে উঠে। বাবা, আমার অনেক খারাপ লাগছে জানিস। বৌমা তোর এইভাবে অপমান না করলেও বাধ্য। আচ্ছা, তুই কি মিথ্যা কথা বললি যার কারণে এই অবস্থা? আমি ওদের মারতে চাইছিলাম, কিন্তু আম্মু ও আমাদের একটা লোককে মেরে ফেললো বলে ওকে মারি নেই। আর মিথ্যে কথা এই জন্য বলছি, আমি মনে করছি ও দেশ ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু তা না করে কে জানে এমন করবে।
বাবা একটা কথা বলি। বলো আম্মু। পশুদের কখনো মাফ করবি না, এটা আমার কথা। ওরা দেশের ক্ষতিকর ময়লা আবর্জনা, সব কয়টাকে মেরে দেশের ময়লা কমাবি। আচ্ছা আম্মু, আমার একটা কথা, মানুষে আর একটা মানুষকে কিভাবে মারতে পারে বুঝি না। ওই বলছি না বাবা, ওরা হলো পশু, তাই ওদের আগে মারতে হবে। হয়তো আম্মু তুমি ঠিক বলেছ। ভাইয়া, বল। মানুষের ভরসার অনেক জায়গা থাকিস, এখন আর এমন না করে তুই নিজে কিছু করো। রেবন, তুই ঠিকই বললি, কখনো অন্যের উপর ভরসা করে সবকিছু করা যায় না। ম্যাম, এখন কি করবেন? তুমি অন্তত সত্যি কথা বলতে, তাহলে আজকে আমার বাবা আর মারা যেত না। ম্যাম, আমি তো আপনাকে সত্যি কথাই বলতে চেয়েছিলাম, কিন্তু ওই লাদেন বলেছে সত্যি কথা বলা লাগবে না, ওরা নাকি আর আসবে না। ওই লাদেনের বাচ্চাকে আমি ছাড়বো না, সব কয়টাকে আমি দেখে নেব। কি করতে চান ম্যাম? দেশের যত নামকরা গুন্ডা আছে সবগুলোকে আমার বডিগার্ড হিসেবে নিয়োগ দাও। কিন্তু ম্যাম, ওরা কি আসবে? যে না আসবে তাকে পুলিশ দিয়ে জেলে ঢুকিয়ে দিবে। জি ম্যাম, হয়ে যাবে। ওই মেয়রের দলে 2 জন বডিগার্ড ছিল না? জি ম্যাম, একজন আছে, আরেকজন বলছে চাকরি করবে না। কেন না করছে? বলতে পারবো না। চারিদিকের খবর খুব ভালো করে রাখো। জি ম্যাম। মারিয়া চলে গেল। সুমাইয়া বসে বসে কান্না করছে। কেন এমন করলে লাদেন? আমাকে সত্যি কথাটা বললে আমি কি তোমাকে ভালোবাসতাম না? তুমি এমন না করলেও পারতে, আমাকে বলতে, তাহলে তো আজকে আমাকে আর এই দিন দেখতে হতো না। আমার বাবা মারা গেছে তোমার জন্য, তোমাকে কিভাবে মাফ করি বলো? এরপরেও আমি তোমাকে ভালোবাসি। বাবার মৃত্যু হয়তো একটা দুর্ঘটনা ধরে ফেললাম, তবে আমার রাগটা একটু কমলে তোমাকে কল দিব। আমি ফোন থেকে সিমগুলো খুলে ফেলে দিলাম। কি রে ভাইয়া, সিমগুলো ফেলে দিলি কেন? তোর ফোনে সুমাইয়ার নাম্বার থাকলে ব্লক করে দিবি, আর ফেসবুকেও। আমি যাতে না শুনি সুমাইয়ার সাথে তোর কথা হয়েছে। ওকে ভাইয়া। দেখতে দেখতে বাসার সামনে নামিয়ে দিল। তবে এখানে বেশি বাসা নাই, 2-1টা আছে, তবে অনেক দূরে দূরে। গাড়ির ভাড়া মিটিয়ে। স্যার, আপনার নাম কি লাদেন? তুমি জানো কিভাবে? স্যার আমাকে বলছে আপনাকে বাসা দেখিয়ে দিতে, আর এই নিন চাবিগুলো, পুরো বাসাটা খালি। এখানে কেউ থাকতো না। জি থাকতো, তবে ওরা একটু ঝামেলার জন্য চলে গেছে, বাসা ভাড়া বেশি এজন্য। ও আচ্ছা, তুমি এক কাজ করো, এখানে কোনো কাজের বুয়া পাওয়া যাবে? জি স্যার, পাওয়া যাবে। তাহলে কালকে থেকে কষ্ট করে বলবে আসতে। জি হয়ে যাবে, তাহলে আমি যাই স্যার। যাও। এসবের কি দরকার ছিল? আমি আছি না, আবার বুয়ার কি দরকার? আরে আম্মু, তোমার বয়স হয়েছে না, তুমি আর কত করবে? তো কি হয়েছে ভাইয়া, আমি আম্মুকে সাহায্য করতাম। যে নিজের খাবার বেড়ে খেতে চায় না, সে নাকি আবার আম্মুকে সাহায্য করবে। বাহ ভাইয়া, এই সম্পূর্ণ বাসাটা কি ভাড়া নিলি? কেন, পছন্দ হয় নাই? পছন্দ তো হয়েছে, তবে বাসাটা অনেক বড়, সেই হিসেবে মানুষ অনেক কম। আমার কাজের জন্য এই বাসাটা রাখছি। ওপরের রুমে আমরা থাকবো, আর নিচের রুম খালি থাকবে। কি করবি এখন তুই? এসব তোর বুঝতে হবে না, তুই উপরে যা আম্মুকে নিয়ে, আমি বাজার করে আসি। আচ্ছা যা তাহলে, তবে তাড়াতাড়ি আসিস। ভয় পাস নাকি আবার এই বাসাটাকে? আমি ভয় পাই? তোরে কে বলেছে? বুঝি, তোর কলিজাটা অনেক ছোট। তুই যাবি? আম্মু, তোমার কিছু লাগবে? না বাবা। ফোনে খাবার অর্ডার দিচ্ছি, আসলে পরে খেয়ে নিস। এসব লাগবে না বাবা। আমি বাজারে চলে গেলাম, বাজার করে আম্মুর কাছে দিলাম। সকাল 10টার দিকে সবাই চলে এলো। স্যার ভালো আছেন? ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? জি স্যার, অনেক ভালো। কিন্তু আমরা এখানে কি করব স্যার? মিলি, ভিতরে যা। থাকি না ভাইয়া, দেখি তুই কি বলিস। ভেতরে যেতে বলছি না তোরে? যাচ্ছি তো। মিলি ভেতরে যেতেই, এখানে অবৈধ পথে ব্যবসা করে কে কে, আর কে কি করে, এই জায়গার সব খোঁজ
আমার চাই। জি স্যার, হয়ে যাবে। হয়ে যাবে বললে হবে না, কাজে লেগে পড় এখন। আর সুমন সুন্দর সুন্দর করে সব কিছু খবর রাখবে, যাতে তোমাদের কেউ চিনতে না পারে। ওকে স্যার, এই সবাই চলো। আর একটা কথা, সবাই একসাথে কাজ করব ঠিকই, তবে কেউ বেইমানি করব না। সবাই কাজে বেরিয়ে গেল। বিকেলে আবার সবাই একসাথে আসলো। কি খবর, কোনো কিছুর খোঁজ পেলে? স্যার অনেক পেয়েছি, তবে আজকে রাতে এই ট্রাকে করে 50 কোটি টাকা আসবে, তবে সবটা অবৈধ টাকা স্যার। আমাদের লোক কয়জন এখানে? জি স্যার, 17 জন। হয়ে যাবে, সবই আজকে রাতে তৈরি থাকবে। ওই টাকাগুলো আমি নিতে চাই। কিন্তু স্যার আমি কি পারবো? আমরা এখানে নতুন। বুকে ভয় রাখলে কিছুই করতে পারবে না। বুকে সাহস রাখো, তাহলে সব কিছু করতে পারবে। স্যার আপনি সাথে থাকবেন তো? আমি না গেলে তোমার কিছুই করতে পারবে না। কিন্তু স্যার এই মিশনটা একটু দূরে। আরে বলছি তো, এত ভয় পেও না, সব কিছু আমি সামলে নেব। সুমাইয়া বসে বসে একাধারে চিন্তায় মগ্ন। হঠাৎ দেখে ওপর মহল থেকে কল আসছে। জি স্যার, বলুন। আজকে রাতে এই জায়গা দিয়ে 50 কোটি টাকা যাবে, সবগুলো অবৈধ। কিন্তু স্যার, পুলিশ থাকতে আমাকে কেন বলছেন? সেজন্যই বলছি, আমি শুনেছি তোমার কাছে দেশের নামকরা গুন্ডা আছে। পুলিশ আর তোমরা মিলে কাজ করলে আশা করি এই কাজটা সহজ হয়ে যাবে। স্যার, আমার বাবা মারা গেছে, আর আমি কিভাবে কিছু করব? দেশের কাজ করতেই হবে, এখানে কোনো কারণ চলবে না। আচ্ছা ঠিক আছে স্যার। ফোনটা রেখে মারিয়াকে ডাকতে লাগলো। জি ম্যাম, বলেন। একটু পরে পুলিশ আসবে, আর এই গুন্ডাদের নিয়ে শক্তিশালী একটা টিম গঠন করো। জি ম্যাম, হয়ে যাবে। আমি বসে বসে সবকিছু রেডি করছি, আর চিন্তা করছি কিভাবে কি করতে হবে। স্যার রাত তো হয়ে আসছে, আমরা কি করব? সবাইকে তৈরি করছো তো? জি স্যার, কাউকে চিনবে না, খুব সতর্কতার সাথে ওদের তৈরি করছি। গুড। তবে এত টাকা, এগুলোর জন্য আরো মানুষ আক্রমণ করতে পারে। আমিও এই কথাটা বলতে চাইছি। আমরা কিভাবে কি করব যদি একটু বলে দিতেন। একটা ডেড বডি আর একটা ট্রাক জোগাড় করবে। হয়ে যাবে স্যার। প্রথমেই যখন ট্রাক মোড়টা পার করবে, পেছনের রাস্তা ধোয়া অথবা বোম দিয়ে উড়িয়ে দেবে, যাতে পেছনের কেউ সামনে আসতে না পারে। আর আমি ওই ট্রাকের ড্রাইভারকে মেরে ট্রাক নিয়ে যাব, আর তুমি অন্য একটা ট্রাক নিয়ে ওই রাস্তা দিয়ে যাবে, যাতে বুঝতে পারি ট্রাক নিয়ে কেউ পালিয়ে যায় নাই। আর ডেড বডি ভেতরে রেখে তুমি বের হয়ে বোম দিয়ে উড়িয়ে দেবে, যাতে যাতে ওরা বুঝতে পারে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ওয়াও স্যার, আপনার বুদ্ধির তুলনা হয় না। এখানে আর একটা খটকা আছে। সেটা কি স্যার? ট্রাক রাস্তা দিয়ে আসার আগে অন্য কেউ আক্রমণ করতে পারে, নইলে আমরা যদি আগে আক্রমণ করি তাহলে ওরা সুযোগ পেয়ে যাবে। এজন্য ওরা আগে আক্রমণ করে আমাদের রাস্তা পরিষ্কার করে দেবে, পরে আমরা গিয়ে সবকিছু নিয়ে আসব। তাহলে খুব সহজ হবে। স্যার বুঝলাম। তাহলে ওদের আমি সবকিছু বলে রেডি করে থাকতে বলি। আর পেছন দিকটা ওদের সামলাতে বলবে। জি স্যার। দেখতে দেখতে রাত হয়ে গেল। স্যার আমরা তৈরি, চলেন। চলো। আমরা সবাই গিয়ে আড়ালে লুকালাম। ওই তো স্যার, ট্রাক এসে গেছে, আমরা কি যাব? না, কারো যেতে হবে না। চুপ করে দেখো আগে কি হয়। ও মা, একটু পরে দেখি কোথা থেকে পুলিশ এসে গুলি করছে। স্যার সাথে মেয়েটাকে কেমন কেমন চেনা চেনা লাগছে। এদিকে নজর না দিয়ে ওদের দিকে নজর দাও। অনেকক্ষণ গোলাগুলির পর তোমরা গিয়ে অ্যাটাক করো, আর পেছনে ধোয়া মেরে দাও, যাতে কেউ চিনতে না পারে। আপনি ট্রাক নিয়ে যান রাস্তার মোড়ে, আমাদের ছেলে আসছে। তুমি ওদের নিয়ে এই দিকটা সামলাও। ওকে স্যার। এই তোমরা সবাই চলো, আজকে কাউকে ছাড়বে না। আমি লুকিয়ে লুকিয়ে ট্রাকের কাছে চলে গেলাম। গিয়ে দেখি ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে চেষ্টা করছে। আমি গিয়ে মাথায় গুলি ধরে বললাম, তুই কি নিজে নেমে চলে যাবি নাকি আমাকে এইটা ব্যবহার করতে হবে? না না ভাই, এমনটা করবেন না, আমার একটা ছোট মেয়ে আছে। তাহলে নেমে চলে যা, আর কাউকে কিছু বলবি না। জি জি। আমার কথা মতো ও নেমে চলে গেল। গ্রামে থাকতে ট্রাক চালানো শিখেছিলাম এক বন্ধুর সাহায্যে।
যদি কখনো দরকার হয়। আজ তাই হয়েছে। আমি ট্রাক নিয়ে চলে যাচ্ছি, আর ওরা পিছন দিকটা সামলাতে ব্যস্ত। মোড় দিয়ে ঢুকতেই আমার লোক অন্য একটা ট্রাক নিয়ে চলে গেল। বাড়ির পিছনে ট্রাক রাখলাম যাতে কেউ দেখতে না পারে। একটু পর ওরা সবাই চলে এলো। স্যার, আপনার প্ল্যান মতো সব কিছু ওকে। টাকাগুলো বাসার ভেতরে এনে ট্রাকটা লুকিয়ে ফেলো। ওকে স্যার। ওরা আমার কথা মতো সব কিছু করলো। সবাই এখানে আসো। জি স্যার। আমি এই টাকাগুলো কোনো একটা কাজে লাগাতে চাই। আমি চাই না আমি কোনো গ্যাং লিডার হয়ে উঠি। এই অর্ধেক টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করব, আর এই বাকি টাকাগুলো কোনো এতিমখানায় দিয়ে দেব। এটা খুব ভালো কথা স্যার। সুমন, ওদের সবাইকে এখান থেকে 1 লাখ টাকা করে দিয়ে দাও। ওরা খুব কষ্ট করেছে। ওকে। আর আগামীকাল থেকে নতুন লোকেশন দেখো, কোথায় ব্যবসা করলে ভালো হবে। স্যার, আপনার কিছু করতে হবে না, আমরাই তো আছি। ঠিক আছে, এখন তোমরা সবাই যাও। আমার কথা মতো ওরা সব কিছু করলো। কোথা থেকে মিলিয়ে এসে, ভাইয়া এইটা আমি কি দেখছি? কি দেখলি? এত টাকা কিভাবে এখানে? মনে কর সব টাকা তোর, নিয়ে যা। দরকার নেই ভাই, এত টাকা আমি সামলাতে পারবো না। তোর টাকা তুই রাখ, কিন্তু এত টাকা কোথায় পেলি? তোর বিয়ে দেওয়ার জন্য টাকা লাগবে না, তাই এগুলো ব্যাংক থেকে লুটে আনছি। যা ভাইয়া, তুই আমার সাথে মজা করিস কেন সব সময়? এখন কথা না বলে রুমে গিয়ে পড়, আর আম্মুকে এই কথা বলবি না, সাবধান। ভাইয়া এখান থেকে আমি কিছু টাকা নিয়ে নিই। নিবি তো নে। মিলি একটা বান্ডেল নিয়ে উপরে চলে গেল। ম্যাম, আমরা পারলাম না। কি পারলে না? ম্যাডাম, আমরা অনেকে চেষ্টা করেছি টাকাগুলো আনতে, কিন্তু পারলাম না। আমরা ওদের সাথে যখন গোলাগুলি করি তখন এই সুযোগে অন্য কেউ ট্রাক নিয়ে পালিয়ে গেছে। তবে মজার বিষয় কি জানেন ম্যাম? কি? ওই ট্রাকে বোম ছিল, যার কারণে টাকা সব মানুষ পড়ে ছাই হয়ে গেছে। যাক, তাহলে ভালো কাজই হয়েছে, আমার উপরে এত চাপ আসবে না। ম্যাম, তবে কে এই কাজ করলো আমরা কিছুই বুঝতে পারছি না। খোঁজ খবর নাও, কে এমন করলো। ম্যাম, আমি মনে করি এসবের পেছনে আমরা সময় নষ্ট না করলেই পারি। এসব কাজ পুলিশের। ঠিক বলছো, এখন এখান থেকে যাও। ঠিক আছে ম্যাম। সুমাইয়া বসে বসে অধরায় চিন্তা করছে কি করবে এখন সে। হঠাৎ দেখতে পেল তার আম্মু আসছে। আম্মু, তুমি এখানে? মারে, তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। কষ্ট? কষ্টের কোনো শেষ আছে আম্মু? মারে, তুই লাদেনকে আবার ফিরিয়ে আন। আমি মনে করি এখন ওর কোনো দোষ নেই। ও মিথ্যে কথা এই জন্য বলেছে, ও মনে করেছে যে ওই মেহর আর আসবে না, কিন্তু ও তো আর এসব জানতো না। তুই ওকে আবার ফিরিয়ে আন। লাদেন ছেলেটা খুব ভালো। ওর কারণে আমার বাবা মারা গেছে, আবার বলো ওকে ফিরিয়ে আনতে? মারে, বাচ্চা মানে সব আল্লাহর হাতে। সব কিছু ভুলে নতুন করে আবার জীবনটা শুরু কর। মামু, চিন্তা করে দেখি। সুমাইয়া ফোনটা বের করে আমার নম্বরে কল দিল, কিন্তু দেখে ফোন বন্ধ বলছে। মিলির নম্বরে ও কল দিয়ে দেখে নাম্বার ব্লক। সুমাইয়া মন খারাপ করে ফেলল। কি করবো আমি এখন? আমি যে লাদেনকে খুব ভালোবাসি, ওকে কি ফিরে পাবো? দরকার পড়লে ওর জন্য সারা জীবন অপেক্ষা করব। সকালে আমি বসে আছি, আর সুমন সবকিছু রেডি করছে। কিভাবে কি করতে হবে সব আমি বলে দিচ্ছি। কি করিস বাবা? এই তো আম্মু, বসে আছি। বাবা, তোর সাথে একটা কথা বলতে চাই। বলো। তুই কি আর বিয়ে করবি না? আরে আম্মু, এসব বিয়ের কথা আমাকে বলবে না, যখন সময় হবে তখন বিয়ে করব। স্যার, আমি একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। বলো, কি বলতে চাও? স্যার, আমার ছোট ভাই পুলিশ চাকরি করে। আপনার সাথে আপনার বোনের একটা পিক ছিল আমার ফোনে। আমার ছোট ভাই আমার ফোন নিয়ে পিকটা দেখে নাকি ওর আপনার বোনকে পছন্দ হয়ে গেছে। যদি... বুঝতে পারছি, আর লাগবে না। তোমার মার নাম্বার দিয়ে যাও, আমি কথা বলবো না। ওকে স্যার, এই নিন। সুমন নাম্বার দিয়ে যাওয়ার পর ওর মার সাথে কথা বললাম। বলছে কালকে নাকি আসবে। দেখতে দেখতে
1 বছর চলে গেল। এখন আমার আর সুমাইয়ার কথা মনে হয় না। নিজের মতো নিজেই চলি, আর আমার নিজের ব্যবসা আছে। আর মিলির বিয়ে হয়ে গেছে সুমনের ভাইয়ের সাথে। ছেলেটা খুব ভালো, এই জন্য দিয়ে দিয়েছি। নিজের মতো নিজে চলি। এখন আমি অফিসের বস, আমার কথায় সবাই চলে। আর সুমন আমার অফিসের ম্যানেজার। খুব সুন্দর করে চলছে আমাদের দিনকাল। পরিণামে যেই আইডি ছিল ওকে ব্লক দিয়ে দিয়েছে অনেক আগেই। অযথা মায়া বাড়িয়ে লাভ আছে? কারো পরামর্শে চলতে আমি পছন্দ করি না। তবে সুমাইয়ার খোঁজ খবরও আমি রাখি না। মাঝে মাঝে সুমন এসে বলে সুমাইয়ার খবর। ওর নাকি এখন খুবই ভালো যাচ্ছে দিনকাল। মেহের আর মেহেদির খবরও আমি জানি না। নিজের কাজ করেই শেষ করতে পারি না, আবার অন্য কেউ। অফিসে বসে বসে কাজ করছি, হঠাৎ কোথা থেকে সুমন দৌড়ে এলো। কি হয়েছে, এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি সব কথাবার্তা বলে শুনে মনে হয় যে না জানি কি হয়েছে। সুন্দর করে বলো কি হয়েছে। স্যার, সামনে তো নির্বাচন। এসব খোঁজ খবর রেখে আমি কি করব? স্যার, সুমাইয়া ম্যাম আবার নির্বাচন করবে। আমি সুমনের দিকে তাকিয়ে, করলে করবে, তাতে আমাদের কি? আর আমি বলছি না ওর কথা, আমার সামনে বলবে না। স্যার, আমিও জানতাম সুমাইয়া ম্যাম খুব নিরাপত্তাভাবে থাকবে, কিন্তু স্যার নিজের লোক ম্যামকে মারতে চাইছে। আর সুমাইয়া ম্যাম এর সাথে কাজ করি বলে ম্যামের উপর আমার খুব মায়া হয়। কি বলতে চাও বুঝিয়ে বলো। আমার ভাই পুলিশে চাকরি করে। ওর কাছে থেকে জানতে পারি মেহের এক মেয়ে আছে। মেয়েটাকে সন্দেহজনকভাবে মারিয়াকে লাগছে স্যার আমার। হোয়াট কি বলছো তুমি এসব? জি স্যার, প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না, পরে বাইরের ফাইলগুলো দেখে আমিও বিশ্বাস করতেই বাধ্য হই। মনে মনে চিন্তা করছি, এই জন্য মারিয়া তার পরিবার সম্পর্কে কিছু বলে নাই আমাকে। স্যার প্লিজ ম্যামকে আপনি সাহায্য করুন, নইলে ওরা সবাই মিলে ম্যামকে মেরে ফেলবে। আমি কখনো চাই না আগের রূপে যেতে। মানুষ খুন করা আর টাকা লুট করা এসব আমার একদম পছন্দ না। বহুদিন পর মেহেরের ভিডিওটা বের করলাম। এটা তোমার ভাইয়ার কাছে দিয়ে দিও। বলছিলাম এসবের পিছনে আর সময় নষ্ট করব না, কিন্তু আমি ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না, খুব ভালো করে বুঝতে পারলাম। স্যার, কিছু নাম মনে করলে একটা কথা বলতে পারি? বলো। স্যার, আমি জানি আপনি এখনও ম্যামকে ভালোবাসেন। নিজেকে কেন এভাবে কষ্ট দেন? স্যার, আপনি আবার ম্যামকে বিয়ে করুন। স্যার, ভুল তো মানুষই করে, সে কথা তো আপনিই বলতেন। এক মন্ত্রীর পদ পেয়ে ম্যাম এই জীবনে সব কিছু হারিয়ে ফেলছে। আবার যদি নির্বাচন করে মনে হয় না ম্যাম আর বাঁচতে পারবে। স্যার, এখন সব কিছু আপনার হাতে। যাও, আমাকে একটু চিন্তা করতে দাও, আর ওই মারিয়ার ওপর নজর রাখো। ওকে স্যার। আমি বসে বসে চিন্তা করছি, আসলে সুমাইয়াকে আমি এখনো ভালোবাসি। কি করব, প্রথম ভালোবাসা তো আর ভোলা যায় না। কিন্তু এখানে একটা বিষয় আমার খটকা লাগছে। অনেকদিন আগে পরিণামের আইডি থেকে আমাকে মেসেজ করে জানিয়ে দিত কিভাবে কি হতো। তার মানে কোনোভাবে এই পরিটা তো মারিয়া নয়, কিন্তু ও তো সবসময় সুমাইয়ার সাথে থাকে। মারলে তো অনেক আগেই মারতে পারতো, কিন্তু মারে নাই। আর সামনে তো নির্বাচন, কোনোভাবে সুমাইয়াকে মেরে মারিয়া সুমাইয়ার জায়গায় বসতে চায় না তো। হতেও পারে, আবার নাও হতে পারে, তবে মারিয়াকে দেখলে অনেক মায়াবী লাগে। ও কিভাবে এই কাজ করতে পারে? ওই কথায় আছে না, বাবার রক্ত যদি দূষিত হয় তাহলে সন্তানও এমনই হবে। কিন্তু এখানে একটা কথা, মারিয়া বলেছিল যে মারিয়া আমাকে পছন্দ করে। ধুর, অযথা আমি কি চিন্তা করছি। না না, সুমাইয়াকে আমি ভালোবাসি। ওকে মারার আগে আমাকে সবকিছু করতে হবে। বিকালে বাড়িতে চলে গেলাম। কলিং বেল বাজতেই তো আমি অবাক হয়ে গেলাম। ম্যাম, এই নেন, খাবারগুলো খেয়ে নেন, সেই কখন থেকে খাননি। কিভাবে খাবো বলো? ওকে রেখে আমি খেতে পারবো না। ম্যাম, একটা কথা বলতে পারি? আর একবার যদি ম্যাম বলো তাহলে তোমার সাথেও আমি কথা বলবো না। মানলাম আমি অপরাধ করছি, আমাকে কি মাপ দেওয়া যায় না? আমি তো আপনাকে ভাবি বলতেই চাই,
কিন্তু জোর করে তো কাউকে আর ভাবি ডাকা যাবে না। তোমার ভাইকে আমি অনেক ভালোবাসি।